আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 15 মাসের বিধ্বংসী যুদ্ধের অবসানে গাজায় আজ কার্যকর হচ্ছে প্রতীক্ষিত যুদ্ধবিরতি। স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা দেশের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক ঘটনা। জুলাই ঘোষণাপত্র সবার ঐকমত্যে হওয়া উচিত মন্তব্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। সৈনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক তিন ভূমিকাতেই সফল ছিলেন বললেন তারেক রহমান। এবং বিপিএল চট্টগ্রাম পর্বে আজ চিটাগং কিংসের মুখোমুখি ফরচুন বরিশাল। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 15 মাসের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসানে আজ স্থানীয় সময় সকাল 8:30 ও বাংলাদেশ সময় দুপুর 12:30টায় গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়া হয়। এরপর থেকে স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। তবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরেও গাজায় ইসরায়েলি হামলা হয়েছে। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলার একই পরিবারে কমপক্ষে 5 সদস্য নিহত হয়েছেন। আক্তার হোসেনের রিপোর্ট। গাজাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত দিন আজ। দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হতে যাচ্ছে গাজায়। 15 মাসের এই অবিরাম যুদ্ধে গাজায় প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত এবং 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন দেওয়ায় আনন্দের বন্যা বইছে ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মাঝে। অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশ ও সংগঠন। চুক্তি অনুযায়ী 3 ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 19 বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিপরীতে জিম্মি বাকি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস। এ সময় গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। এরপর শুরু হবে গাজা পুনর্গঠন। চুক্তি বাস্তবায়ন হলে গাজা পুনর্গঠনের দায়িত্ব পাবে ফাতাহ নিয়ন্ত্রিত মাহমুদ আব্বাস সরকার। যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ফিলিস্তিনের সরকারি জোট। গত 15 মাস যুদ্ধ চলাকালে নিয়মিত ত্রাণ না পৌঁছানোয় গাজায় খাদ্য, জ্বালানি, ঔষধ ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ত্রাণের 600 ট্রাক গাজায় প্রবেশ করবে। 90% ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটি পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আক্তার হোসেন, চ্যানেল আই। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রস্তাবনা দেশের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কমিশন যেসব সুপারিশ করেছে তা যেন শুধু কাগজে কলমে না থাকে। আর জুলাই ঘোষণাপত্র সবার ঐকমত্যের ভিত্তিতে ঘোষণা করা উচিত বলে মনে করেন তারা। শাকের আদনানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বুধবার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র এর পরিবর্তে নাগরিকতন্ত্র, বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি, সংসদীয় নির্বাচনে তরুণ প্রতিনিধিত্ব, মানবাধিকার নিশ্চিত ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে মতামত ব্যক্ত করেন বিশ্লেষকরা। কমিশনের যে রিপোর্ট সমূহ আসছে ভালো কথা,
এটার বাস্তবায়ন যেন যথার্থ হয়। যদি বাস্তবায়ন না হয় তাহলে এই কাগজে থাকলে সেটা দেশের গণতন্ত্রের জন্য ভালো না, দেশের জনগণের জন্য কল্যাণকর না, এবং নাহলে আবার ফেঁচিবাদ আসবে। রাষ্ট্রকে সংস্কার করার যে সুযোগটা তৈরি হয়েছে, আমাদের সরকার এবং অংশীজন যাদেরকে বলছি তাদের মধ্যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে, এবং এটি কিন্তু শহীদদেরও রক্তের প্রতি যে আমাদের ঋণ, সেটা ঋণও শোধ করা হবে, এবং একই সাথে আমাদের দেশের মানুষের যে জনপ্রত্যাশা সেটাও পূরণ হবে। জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুত ঘোষণাপত্র দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তারা নিজ উদ্যোগে এটি করত, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে এটা অনৈক্যটা আরো অনেক বেশি হতে পারত। মুদ্রা কথা হচ্ছে যে এত বড় একটা বিপ্লব যেটি সংগঠিত হলো বা অভ্যুত্থান সংগঠিত হলো, এর জন্য যে একটা প্রক্লিমেশন, সেই প্রক্লিমেশনটা এমনভাবে তৈরি হওয়া উচিত যাতে এই প্রক্লিমেশনকে কেন্দ্র করে কোনো বিভেদ তৈরি না হয়। যদি কোনো দল গোষ্ঠী একমত না হয়, তবু সরকার যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের মতামত নিয়ে এটা প্রকাশ করা। ভবিষ্যতে আর যেন কোনো স্বৈরাচার সরকার গড়ে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি। সাদি মাহমুদের রিপোর্ট। জিয়া নামটির সাথে বাংলাদেশের মানুষের প্রথম পরিচয় ঘটে 1971 সালে। 25শে মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণের পর এদেশের মানুষ যখন দিশেহারা, ঠিক তখনই দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার। তার কণ্ঠে শোনা যায় স্বাধীনতা যুদ্ধের আহ্বান। দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাবা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। কলকাতা ও বগুড়ায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান চলে যান তার বাবার কর্মস্থল করাচিতে। শিক্ষাজীবন শেষে 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরুত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। জেট ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। জিয়াউর রহমানের গড়া দল বিএনপি তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই উতরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। 1981 সালের 30শে মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন জিয়াউর রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সৈনিক, রাজনীতিবিদ আর রাষ্ট্রনায়ক এই 3 ভূমিকাতেই শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সফল মানুষ। তার 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই জিয়াউর রহমান আদর্শ হয়ে থাকবেন। রাহুল রায় রিপোর্ট। 19 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। আগের দিন রাজধানীতে জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্টজন ও বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ দিয়ে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন তিনি। আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চাই। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি আশার আলোয় আরোহী, তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি স্বাধীনতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান নিজ কর্মে সবার কাছে অনুসরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা হয়তো 3 ভাবে দেখতে পাই। ওনার সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে, আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রশ্নোত্তরে ভোট আর কথা বলার অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তারেক রহমান। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। 2, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রোববার সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিকেলে রাজধানীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বোর্ড বসেছে, তবে এখনও কোনো রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছায়নি। প্রচণ্ড শীত উপেক্ষা করে ক্লিনিকের আশপাশে ভিড় জমান ভক্তরা। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সপ্তাহখানেক হলো তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি, তবে এখনো পর্যন্ত ডাক্তাররা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। পরীক্ষা নিরীক্ষা চলছে তার স্বাস্থ্যের। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, বোর্ড বসেছে, এখনো কোনো রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছয়নি। বেগম জিয়ার স্বজনদের প্রতিদিনের মতো আজও ক্লিনিকে আসতে দেখা যায়। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভক্তরা ক্লিনিকের আশেপাশে ভিড় জমায়। আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য, উনি কি অবস্থানে আছে সেটা জানার জন্য এখানে আসি। আর পাশাপাশি দেশবাসী সবাইকে বলি, ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। বেগম জিয়ার সুস্থতা কামনা করে জুম্মার নামাজের পর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন সপ্তাহখানেকের উপরে হয়ে গেল, তবে আজকেও তার রিপোর্টটি হাতে এসে পৌঁছেনি বলে তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে জানান। তবে তিনি আজকে কোনো প্রেস ব্রিফিং করেননি। তিনি বলেছেন তার পরীক্ষা নিরীক্ষা এখনো পর্যন্ত চলছে এবং যখনই তার হাতে রিপোর্টটি এসে পৌঁছাবে তখন তিনি আমাদের মিডিয়াকে জানিয়ে দেবেন অ্যাকচুয়ালি তার কি কি রোগের জটিলতা রয়েছে। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আগ্রাসন বিরোধী শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ভিসি চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণ দিল্লিকে লাল কার্ড দেখিয়েছে। তারা বলেন, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি সহ্য করবে না। দেশের 1 ইঞ্চি মাটিতেও ভারতের থাবা পড়তে দেয়া হবে না বলে শপথ নেন বিক্ষোভকারীরা। আপনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনারা সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছেন। আপনারা অতি দ্রুত অনতি বিলম্বে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে আপনারা সমাধানে আসেন। আর যদি আপনারা সমাধানে না এসে আবারও সেই আগ্রাসী আচরণ করেন, তাহলে আপনাদের এই আগ্রাসনের জবাব দিতে আমরা সর্বদাই প্রস্তুত রয়েছি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যশোর শহরের পালবাড়ি ভায়া মনিহার এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা।
দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি আকরামুজ্জামানের কাছে, তিনি আছেন নিউ মার্কেট এলাকায়। আকরাম, মনিহার এলাকার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? বলছিলেন যশোর মনিহার ভায়া পালবাড়ি এই সড়কটি দেশের দক্ষিণের এই যশোর জেলার যে সকল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের সাথে সংযোগ সড়ক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন বিভিন্ন জেলায় যায়। এই সড়কে দীর্ঘদিন সংস্কারের অভাবে, এখন জরাজীর্ণের অভাবে, এখন জরাজীর্ণ অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে বড় বড় যে ইট, খোয়া, বালু সবকিছু উঠে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। আপনাকে জানিয়ে রাখি যে এই সড়কটি 4 লেনে উন্নীত করার জন্য ইতিমধ্যে টেন্ডার দরপত্র আহ্বান করা হয়েছে এবং এটি কাজও একপাশে কাজ চলমান আছে, কিন্তু 2017 সালেও এই কাজের অনুমোদন দেওয়া হলেও এখনো পর্যন্ত এই সড়কের সেই সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আমরা জানি যে যশোর মনিহার থেকে মুরলী মোড় পর্যন্ত 2.69 কিলোমিটার যে রাস্তা সেটি 4 লেনে উন্নীত করা হলেও এখনো পর্যন্ত পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত এই সড়কটি এখনো 4 লেনে উন্নীত করা হয়নি। আমাকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই সড়কটি খুবই দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে। শুধু এই সড়কটি নয়, যশোরের গুরুত্বপূর্ণ যে মহাসড়কগুলো আছে, যেমন যশোর খুলনা সড়ক এবং আপনার ঝিনাইদহ যশোর সড়ক এবং নড়াইল সড়ক সহ যে সমস্ত সড়ক আছে সেই সড়কের অবস্থা খুবই করুণ। এই সমস্ত সড়ক এখন জরাজীর্ণ অবস্থা আছে, প্রায় দুর্ঘটনা ঘটে। মাত্র কয়েকদিন আগে ছাত্ররা এই সড়ক সংস্কারের দাবিতে তারা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাও করে। সেখান থেকে সেই ঘেরাওয়ের সময় বিক্ষুব্ধ জনতাকে সড়কের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সহজের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে খুব দ্রুত সময় এগুলো সংস্কার করে পূর্ণাঙ্গ রূপে রূপ নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আকরাম, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় শুধু আলোচনা আর উদ্যোগ না, পরিবেশ বান্ধব জীবনাচারে ধারণা ও প্রয়োজনীয়তা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। নটরডেম কলেজে 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনের সমাপনীতে বক্তারা দূষণ রোধ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পরিবেশ বান্ধব প্রযুক্তির আবশ্যকতা তুলে ধরেন। মোশাহিদ রানীর রিপোর্ট। আমরা যারা নতুন প্রজন্ম, আমরা শিখছি নতুন জিনিস, আমাদের পরিবেশ কেন সুস্থ রাখা উচিত, পরিবেশে কেন নোংরা ফেলানো উচিত, এইসব কারণে এইসব সামিট আসলে আরও করা উচিত। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধীর জানাচ্ছিলেন নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে নিজের অনুধাবন। 15তম জাতীয় প্রকৃতি সম্মেলন ও শিশুদের 3য় প্রকৃতি সম্মেলনের সমাপনী দিনে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জানালেন প্রকৃতি সম্মেলনের অর্জন ও প্রাসঙ্গিকতা। তরুণ প্রজন্ম তারা বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করে আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড করছে, কিভাবে আমরা থামাতে পারি থেকে শুরু করে সলিউশন সকল কিছু আমরা সেখানে তুলে ধরেছি। নেচার নিয়ে যে কি সতর্কতা একটা বৃদ্ধি পাবে। কে পার্টিসিপেট করেছিলাম আর্ট কম্পিটিশনে, তো আমি ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। দিস প্লেস ইজ আওয়ার হোম। আমরা কিন্তু অন্য কোনো প্ল্যানেটসে যেতে পারবো না। পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে কি কি কারণ রয়েছে, যেরকম নয়েজ পলিউশন, তারপর প্লাস্টিক। বুড়িগঙ্গা নদীতে যেগুলো আমরা অনেক দেখি ময়লা ফেলানো, এগুলোকে আমরা যদি রিডিউস করে ডাস্টবিনে ফেলতে হয় তাহলে এটা বেশি ভালো হয়। সমাপনী আয়োজনে উঠে আসে সভ্যতার অগ্রযাত্রার নামে নির্বিচার প্রকৃতি ধ্বংসে ভয়াবহ পরিণতির স্বরূপ ও সংকট থেকে উত্তরণের রূপরেখা। শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর গ্রিন রাখার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। যদি আমরা সবাই চেষ্টা করি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সবুজ থাকে, আমরা গাছ লাগাই, গাছের যত্ন করি, আমরা তেমন কোনো কাজ করব না যেন পরিবেশ নষ্ট হয়। আমরা ইচ্ছা করলে অনেক কিছু ছোট ছোট কাজ করতে পারি এবং এই ছোট ছোট কাজের মাধ্যমে অনেক বড় ফল পেতে পারি।
পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের প্রত্যয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের স্বীকৃতি জানানো হয়। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN, বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 12টি প্রতিষ্ঠান। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ফুলকপি আবাদের জন্য প্রসিদ্ধ, তবে দাম কমে যাওয়ায় ফুলকপি আবাদ করে বিপাকে পড়েছেন কৃষক। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা দরে। বাজার মূল্য কমে যাওয়ায় অনেক কৃষকের কপি জমিতেই নষ্ট হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধার নদী তীরবর্তী চরবাসীর দুর্যোগকালীন সক্ষমতা বাড়ছে। দুর্যোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে সচেতনতা বাড়াতে তাদের সহায়তা করছে বিভিন্ন সংস্থা। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 15 মাসের বিধ্বংসী যুদ্ধের অবসানে গাজায় আজ কার্যকর হচ্ছে প্রতীক্ষিত যুদ্ধবিরতি। স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা দেশের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক ঘটনা। জুলাই ঘোষণাপত্র সবার ঐকমত্যে হওয়া উচিত মন্তব্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। সৈনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক 3 ভূমিকাতেই সফল ছিলেন বললেন তারেক রহমান। এবং বিপিএল চট্টগ্রাম পর্বে আজ চিটাগং কিংসের মুখোমুখি ফরচুন বরিশাল। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।